কথায় আছে না, মেয়েদের চেহারা বদলায় মেকআপের পরে, আর ছেলেদের জীবন বদলায় ব্রেকআপের পরে। আজকের গল্পটা ঠিক তেমনই এক মধ্যবিত্ত পরিবারের ছেলের গল্প। প্রেমে ব্যর্থতা, বন্ধুত্বে প্রতারণা, আর অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের গল্প। তো চলুন শুরু করি। শুরুতে একটি কলেজ ফাংশন দেখানো হয়, আর এই কলেজে সাদা শার্ট পরে একটি ছেলে আসে। ছেলেটি সোজা কলেজে ক্যান্টিনে এসে একটি টেবিলে বসে। তখন একটি অল্প বয়সী ছেলে তার মায়ের সাথে কথা বলতে বলতে আসে। বারবার মাকে বাইক কিনে দেওয়ার কথা বলে, কিন্তু কিনে না দেয় সে মন খারাপ করে টেবিলে বসে। তখন আমাদের সাদা শার্ট পরা ছেলেটির মুখ দেখানো হয়। এটি আমাদের গল্পের মেইন লিড ক্যারেক্টার কৃষ্ণা। কৃষ্ণা ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কোন ইয়ারে পড়ো? ছেলেটি বলে, আমি নতুন, ফার্স্ট ইয়ার। কৃষ্ণা জিজ্ঞাসা করে, তুমি ফোনে কার সাথে কথা বলছিলে? ছেলেটি বলে, আমার মায়ের সাথে। আমার সকল বন্ধুদের বাইক আছে, মাকে কতবার বলছি একটি বাইক কিনে দিতে, কিন্তু দিচ্ছে না। তখন কৃষ্ণা জিজ্ঞাসা করে, তোমার কি বাইক পছন্দ? ছেলেটি বলে, আমার রয়্যাল এনফিল্ড পছন্দ। কথা শুনে কৃষ্ণার পুরোনো দিনের কথা মনে পড়ে। কৃষ্ণা বলে, তোমার কথা শুনে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তাহলে তোমাকে একটা গল্প শোনাই। কলেজে ওঠার সাথে সাথেই আমার বাবা আমাকে রয়্যাল এনফিল্ড কিনে দিয়েছিল। আর কাহিনী চলে আসে অতীতে। এটি কৃষ্ণার বাবা ও মা। কৃষ্ণা কলেজে ওঠায় তার বাবা তাকে রয়্যাল এনফিল্ড বাইক কিনে দেয়। বাইক পেয়ে তো কৃষ্ণা সেই খুশি। নতুন বাইক পেয়ে সে পুরো এলাকা চক্কর মেরে বেড়ায়। তখন সেই ছেলেটি কৃষ্ণাকে জিজ্ঞাসা করে, আপনি কোন ব্যাচে পড়তেন? কৃষ্ণা বলে, আজ থেকে ঠিক 13 বছর আগে আমিও ঠিক তোমার মতো টি শার্ট পরে এই কলেজে এসেছিলাম। কাহিনী আবার অতীতে চলে আসে। এটি হলো কৃষ্ণার বন্ধু নিখিল। কৃষ্ণা কলেজে আসলে বড় ভাইরা তাদের র্যাগিং করে। নিখিল চালাকি করে র্যাগিং থেকে বেঁচে যায়। বড় ভাই এইবার কৃষ্ণাকে ধরে। তখন বড় ভাইয়ের চোখে একটি মেয়ে পড়ে। সে মেয়েটিকে সামনে নিয়ে আসে। মেয়েটিকে দেখে কৃষ্ণার লাভ অ্যাট ফার্স্ট সাইন হয়ে যায়। এই মেয়েটির নাম প্রিয়া। বড় ভাই কৃষ্ণাকে বলে, এই মেয়েকে আই লাভ ইউ বলো। কৃষ্ণা বলে দেয়। তখন বড় ভাই মেয়েটিকে বলে, ছেলে পছন্দ না হলে চর মারো। মেয়েটি কৃষ্ণাকে সরি বলে একটি চর মারে। এবার শুরু হয়ে যায় কৃষ্ণার প্রেমের কাহিনী। কৃষ্ণা আর প্রিয়া একসাথে মেশা শুরু করে, আর তারা এইভাবেই প্রেমে লিপ্ত হয়ে যায়। কৃষ্ণা আর প্রিয়া একসাথে অনেক সময় কাটায়। আজকে কৃষ্ণার জন্মদিন, সবাই মিলে সেটি উদযাপন করে। কৃষ্ণা আর প্রিয়া একটি রুমে আসে। এখানে কৃষ্ণা প্রিয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তখন প্রিয়া বলে, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি বসো, আমি আসছি। প্রিয়া বাইরে যাওয়ার পরে বাইরে থেকে গ্যাঞ্জামের শব্দ আসে। কৃষ্ণা বাইরে আসে। নিখিল বলে, এই ছেলেগুলো প্রিয়াকে ওয়াশরুমের সামনে ইপটিজিং করছিল। এটা শুনে কৃষ্ণার মাথায় রক্ত উঠে যায়। কৃষ্ণা বকাটেগুলোকে বেদম কেলানি কেলায়। মার খেয়ে বকাটেরা পালায়। পার্টি শেষে কৃষ্ণা প্রিয়াকে বাড়ি পৌঁছে দিতে আসে। প্রিয়া ভেতরে ঢুকে দেখে সেখানে তার বাবা দাঁড়িয়ে আছে। পরের দিন কলেজে এসে প্রিয়া কৃষ্ণার থেকে দূরে দূরে থাকে। কৃষ্ণা কারণ জানতে চায়। প্রিয়া বলে, কাল রাতে তোমাকে আমার বাবা দেখে ফেলেছে, আমাকে অনেক প্রেসারে রেখেছে। তখন কৃষ্ণা বলে, সামনের সপ্তাহেই তো আমাদের ইন্টারভিউ, চাকরি হলেই আমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। অতঃপর ইন্টারভিউয়ের দিন আসে। কৃষ্ণা ইন্টারভিউতে সিলেক্ট হয় না, কিন্তু প্রিয়া আর নিখিল দুজনেই জব পেয়ে যায়। সৌভাগ্যবশত সিলেক্ট হওয়াদের ভিতরে একজন চাকরি করতে চায় না, তাই সেই চাকরিটি কৃষ্ণা পায়। কলেজে সবার ভিতরে সবচেয়ে বেশি ভালো জব পায় প্রিয়া। কৃষ্ণা প্রিয়াকে পাশে ডেকে নিয়ে আসে। কৃষ্ণা বলে, ভেবেছিলাম চাকরি পাবো না, কিন্তু ভাগ্যক্রমে পেয়ে গেছি। প্রিয়া জিজ্ঞাসা করে, বেতন কত? কৃষ্ণা বলে, 25,000। এটা শুনে প্রিয়ার মুখের হাসি চলে যায়। কৃষ্ণা বলে, আমি আজই তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে বিয়ের প্রস্তাব দিব। প্রিয়া তখন তাকে থামিয়ে দেয়, বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তখন কৃষ্ণা বলে, হঠাৎ তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও কেন? প্রিয়া বলে, আমার ড্রাইভারের বেতনও 30,000। তোমার এই বেতন নিয়ে তোমার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো? এই কথা শুনে কৃষ্ণার মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রিয়া তার সাথে ব্রেকআপ করে চলে যায়। ভালোবাসায় ধোঁকা খেয়ে বেচারা কৃষ্ণা মদ খেয়ে বাড়ি আসে। তখন কৃষ্ণার বাবা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি মদ খেয়েছো কেন? তখন কৃষ্ণা জানায়, সে গরিব হওয়ার কারণে প্রিয়া তাকে ছেড়ে চলে গেছে। তখন তার বাবা তাকে মানসিক সান্ত্বনা দেয়, তার মাও তাকে সাপোর্ট করে। আজকে কৃষ্ণাদের কলেজ ফারওয়েল। এখানে প্রিয়াকে দেখে কৃষ্ণা দুঃখে বিয়ার খেতে থাকে। প্রিয়া তার সাথে কথা বলতে আসে। কৃষ্ণা তখন প্রিয়াকে আবার তার কাছে ফিরে আসতে বলে, কিন্তু প্রিয়া রাজি হয় না। বাড়ি এসে কৃষ্ণা প্রিয়ার দেওয়া সকল জিনিস জ্বালিয়ে ফেলে। এদিকে প্রিয়া বিয়ে করে নেয়। ভালোবাসায় ধোঁকা খেয়ে কৃষ্ণা নেশা করে দিন কাটায়। কৃষ্ণার বাবা একদিন তার কাছে আসে। কৃষ্ণাকে তার দাদার গল্প শোনায়। বলে, আমাদের ধোঁকা তারাই দেয় যাদের উপরে আমরা ভরসা রাখি। আমাদের ছেড়ে তারাই চলে যায় যাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু আমাদের অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। জীবনে এগোতে হলে লড়াই করতে হবে, কখনো হার মানা যাবে না। বাবার কথা শুনে কৃষ্ণ অনুপ্রেরণা পায়। তাই সে সিদ্ধান্ত নেয় সে মুভ অন করবে।
কৃষ্ণা একটি কোম্পানিতে চাকরি নেয়, মনোযোগ দিয়ে কাজ করায় তার এইচআর থেকে প্রমোশন দেয়। অফিসে কৃষ্ণার নজরে একটি মেয়ে পড়ে। এরপর থেকেই তারা দুজন দুজনকে দেখতে থাকে। এই মেয়েটির নাম শ্রুতি। শ্রুতি কৃষ্ণাকে পছন্দ করে। কৃষ্ণা তার কাছে আসে। শ্রুতি প্রথমেই বলে, আমি অন্য মেয়েদের মতো না, আমি শুধু বিয়েতে বিশ্বাস করি। আর এখান থেকেই শুরু হয়ে যায় তাদের প্রেম। কৃষ্ণা আর শ্রুতি বিয়ে করে ফেলে, একসাথে হ্যাপি লাইফ কাটাতে থাকে। গ্রাম থেকে কৃষ্ণার মা বাবা আসে, একসাথে কিছু সময় কাটিয়ে তারাও আবার ফিরে যায়। কৃষ্ণা তার বন্ধুর বিয়েতে আসে। এখানে এসে তার প্রিয়ার সাথে দেখা হয়ে যায়। কৃষ্ণা শ্রুতিকে প্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। বউয়ের যেটা কাজ। কৃষ্ণার এক্সকে দেখে শ্রুতি খুনটুসি শুরু করে। কৃষ্ণা তাকে কোনোভাবে মানিয়ে নেয়, বলে না সুখের দিন যায় না বেশি দিন। কৃষ্ণার ফোনে কল আসে। ফোন ধরলে তার মা বলে, তোমার বাবার শরীর খুবই খারাপ, তাড়াতাড়ি হাসপাতালে আসো। কৃষ্ণা দ্রুত হাসপাতালে চলে আসে। ডাক্তার কৃষ্ণাকে বলে, তোমার বাবার ক্যান্সার স্টেজ 3-তে আছে, তুমি বললে দ্রুত চিকিৎসা শুরু করব। কৃষ্ণা জিজ্ঞাসা করে কত টাকা খরচ হবে। তখন ডাক্তার বলে 1 কোটি টাকা মতো। আর এখান থেকেই কৃষ্ণার ডাউনফল শুরু হয়ে যায়। একজন মধ্যবিত্তর কাছে 1 কোটি টাকা অনেক বড় অ্যামাউন্ট। টাকার জন্য কৃষ্ণা তার শখের বাইক বিক্রি করে দেয়, বাড়ি বিক্রি করে দেয়। মামার পা ধরে টাকা নিয়ে আসে। টাকার অভাব এতটাই বেড়ে যায় যে শ্রুতি না খেয়ে হেঁটে হেঁটে অফিস থেকে বাড়ি আসে। শ্রুতি এসব সহ্য করতে না পেরে কৃষ্ণার কাছে ডিভোর্স নিতে আসে। বলে, আমি সারা জীবন অনেক দুঃখ দেখেছি, আমি চাই না বাকি জীবনটাও দুঃখে কাটাই। কৃষ্ণা ডিভোর্স পেপারে সাইন করে দেয় আর বলে, বাবা আর বেঁচে নেই। কৃষ্ণা নদীর পাশে এসে বসে। তখন সেখানে নিখিল আসে। কৃষ্ণা নিখিলকে বলে, আমি জব ছেড়ে দেবো। তখন নিখিল জিজ্ঞাসা করে, জব ছেড়ে দিয়ে তুমি কি করবে? কৃষ্ণা বলে, আমি একটি কোম্পানি খুলবো। তখন নিখিল বলে, কোম্পানি খোলা তো মুখের কথা না, তার জন্য টাকা লাগবে। এত টাকা তুমি কোথায় পাবে? কিন্তু কৃষ্ণা তার কথা কানে নেয় না। এবার কৃষ্ণা তার কোম্পানি বানানোর লক্ষ্যে কাজ শুরু করে দেয়। আর পেট চালানোর জন্য কৃষ্ণা ফুড ডেলিভারির কাজ করে। কৃষ্ণা একটি বৃদ্ধ লোককে বসে থাকতে দেখে। তার কাছে এসে জিজ্ঞাসা করে, আপনি এখানে মন খারাপ করে বসে আসেন কেন? তখন বৃদ্ধটি বলে, আমি একজন কৃষক, আমি টাকা ধার নিয়ে ফসল ফলাই। এবার আমার ফসলও ভালো হয়েছে, কিন্তু দালালদের কারণে আমি ফসলের সঠিক দাম পাইনি। ফসল বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা দিয়ে ধারের টাকাই শোধ হবে না। এবার আমি সংসার চালাবো কিভাবে? পরের দিন সকালে কৃষ্ণা নিউজ পেপারে দেখে সেই বৃদ্ধ আত্মহত্যা করেছে। এবার কৃষ্ণার মাথায় একটি বুদ্ধি আসে। সে একটি অ্যাপ বানানোর চিন্তা করে। সে নিখিলকে সুপার শপ থেকে 1 কেজি টমেটো কিনে নিয়ে আসতে বলে। পরে সে রাস্তার পাশ থেকে তাকে আবার আর 1 কেজি টমেটো কিনতে বলে। নিখিল দেখে একই টমেটো সুপার শপের থেকে এখানে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। তখন কৃষ্ণা বলে, বুঝতে পারছো আমি কি করতে চাচ্ছি? আমি এমন একটা অ্যাপ বানাতে চাই যেটার মাধ্যমে সবাই সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনতে পারবে। কৃষ্ণা দিনে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে আর সংসার চালানোর জন্য রাতে ফুড ডেলিভারির কাজ করে। কৃষ্ণা তার অ্যাপের ডিটেলস নিয়ে একজন ইনভেস্টরের কাছে আসে। লোকটি কৃষ্ণাকে বলে, তোমার এই অ্যাপটি সম্পূর্ণভাবে তৈরি হয়নি, আর লঞ্চ হওয়ার পরে সবাই এটিকে পছন্দ করবে তারও কোনো গ্যারান্টি নেই। তুমি বরং এই অ্যাপটি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে 2 কোটি টাকা দিতে রাজি আছি। কিন্তু কৃষ্ণা অ্যাপটি বিক্রি করতে রাজি হয় না। সেখান থেকে বাইরে আসলে নিখিল তাকে বলে, তুমি অ্যাপটি বিক্রি করে দিলে না কেন? 2 কোটি টাকা দিয়ে তোমার সব ঋণ শোধ হয়ে যেত, আর বাকি টাকা দিয়ে তুমি নতুন বিজনেস শুরু করতে পারতে। তখন কৃষ্ণা বলে, একবার ভেবে দেখো, কিছু তো আছে এই অ্যাপের ভিতরে। সে তো আর এমনি এমনি 2 কোটি টাকা দিতে রাজি হয়নি। আমরা নিজেরাই এই অ্যাপ লঞ্চ করব। তখন কৃষ্ণার ফুড ডেলিভারি করার সময় হয়ে যায়। সে ফুড ডেলিভারি দিতে একটি বাড়িতে আসে। দরজা খুললে দেখে এখানে প্রিয়া। কৃষ্ণা কোনোদিনও ভাবেনি এমন পরিস্থিতিতে সে প্রিয়ার মুখোমুখি হবে। ফুড ডেলিভারি করে কৃষ্ণা নদীর তীরে আসে। তখন তার কাছে 3জন লোক আসে আর বন্দুক দেখিয়ে বলে, তোমার ল্যাপটপ আমাদেরকে দিয়ে দাও। কৃষ্ণা তাদের ধাক্কা দিয়ে দৌড় দেয়, কিন্তু কৃষ্ণা তাদের কাছে ধরা খেয়ে যায়। তারা কৃষ্ণাকে মেরে ল্যাপটপ নিয়ে নেয়। এই 3জন সেই ইনভেস্টর রেড্ডির লোক। রেড্ডি ব্যাগ খুলে দেখে সেখানে ল্যাপটপের পরিবর্তে টাইলস ভরা। আসলে কৃষ্ণা পালানোর সময় ল্যাপটপ সেরে ফেলেছিল। কৃষ্ণা নিখিলকে ফোন দিয়ে সেখান থেকে ল্যাপটপ আনতে বলে। নিখিল কৃষ্ণার ক্ষত দেখে বলে, তোমার এই অবস্থা কি করে হলো? কৃষ্ণা বলে, রেড্ডির লোক ল্যাপটপ নেওয়ার জন্য আমার উপরে হামলা করেছিল। নিখিল তাকে হাসপাতালে নিতে যায়। তখন কৃষ্ণার কাছে আর একটি কোম্পানির ইনভেস্টরের কল আসে। কৃষ্ণাকে এসে 15 মিনিটের ভিতরে দেখা করতে বলে। কৃষ্ণা হাসপাতালে না গিয়ে সোজা সেই লোকটির কাছে আসে। লোকটি কৃষ্ণাকে বলে, তোমার এই অ্যাপটি আমাদের সবারই খুবই পছন্দ হয়েছে, আমরা এই অ্যাপটিতে ইনভেস্ট করতে চাই। কৃষ্ণা তাকে 49% শেয়ার দিয়ে 50 লাখ টাকা নিয়ে একটি কোম্পানি খুলে ফেলে। অ্যাপ লঞ্চ করার জন্য তৈরি হয়ে যায়।
তখন কৃষ্ণার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমাদের অ্যাপ চুরি হয়ে গেছে, আপনার বন্ধু নিখিল আমাদের ধোঁকা দিয়েছে, সে রেড্ডির সাথে মিলে অ্যাপ লঞ্চ করে ফেলেছে। এই ঘটনার পরেও কৃষ্ণা ভেঙে পড়ে না। তার স্টাফ তাকে জিজ্ঞাসা করে, এত কিছুর পরেও আপনি নর্মাল আছেন কিভাবে? তখন কৃষ্ণা বলে, ধোঁকা খেয়ে খেয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি, তাই এখন আমার আর কষ্ট হয় না। অ্যাপ চুরি হয়ে গেছে তাই কি, আমরা নতুন আর একটি অ্যাপ বানাবো। তখন তার এক কর্মী এসে বলে, বাইরে পুলিশ আপনাকে ধরতে আসছে, আসলে অ্যাপ অন্য আরেকটি কোম্পানি লঞ্চ করায় ইনভেস্টররা তার উপরে কেস করে দিয়েছে। হাতে সময় কম থাকায় কৃষ্ণা সকল কর্মীদের এক জায়গায় করে সকলের উদ্দেশ্যে বলে, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা না পারি কারোর কাছে হাত পাততে, না পারি নিজের শখগুলো পূরণ করতে। আপনারা যদি 6 মাস একটু কষ্ট করে এই অ্যাপটি বানিয়ে দেন, তাহলে আমি আপনাদের 10 গুণ বেশি বেতন দেব। কর্মীরা তার কথায় রাজি হয়ে যায়। পুলিশ এসে কৃষ্ণাকে গ্রেপ্তার করে। কৃষ্ণার গ্রেপ্তার হওয়ার খবর শ্রুতি টিভিতে দেখে। তখন শ্রুতি নিখিলের ফোন কলের লিস্ট বের করে। পরে শ্রুতি সেই ইনভেস্টরের কাছে কল দেয়, তাকে জানায় কৃষ্ণা নির্দোষ, তার বন্ধু নিখিল রেড্ডির সাথে মিলে এই কাজ করেছে। আর নিখিলের কুকর্মের ডকুমেন্ট সেই লোকটির কাছে পাঠায়। নিখিল 20 কোটি টাকার লোভে এই অ্যাপটি রেড্ডির কাছে দিয়ে দেয়। পরে শ্রুতি উকিল নিয়ে থানায় আসে। পুলিশের কাছে বেল দিয়ে কৃষ্ণাকে ছাড়িয়ে নেয়। উকিল কৃষ্ণাকে বলে, এই অ্যাপটি যে আপনার আর নিখিল যে আপনার সাথে জালিয়াতি করেছে সেটার সব প্রমাণ আমাদের কাছে আছে, আপনি বললে আমরা অ্যাকশন নিতে পারি। তখন কৃষ্ণা উকিলকে মানা করে দেয়। এটা দেখে শ্রুতি বলে, এত সহজেই তাকে ছেড়ে দিচ্ছ কেন? তখন কৃষ্ণা বলে, সে আমার বেস্ট ফ্রেন্ড, আমি জীবনে যাকেই চেয়েছি সেই আমাকে ছেড়ে চলে গেছে, শুধুমাত্র নিখিল শেষ পর্যন্ত আমার সাথে ছিল। আমার বানানো এই অ্যাপ তার কাজে এসেছে, এটাই অনেক। তখন শ্রুতি বলে, আমি যা করেছি তার জন্য আমার ঘৃণা হয়, আমি এখন থেকে সারা জীবন তোমার সাথে থাকবো। কৃষ্ণা বলে, এখন না, 6 মাস পরে আমি তোমাকে নিয়ে যাব। কৃষ্ণা বাড়ি ফিরে আসে, আবার কঠোর পরিশ্রম শুরু করে দেয়। একদিন হঠাৎ কৃষ্ণার মামা তাদের বাড়িতে আসে আর তার ধার দেওয়া টাকা ফেরত চায়। টাকা না দিতে পারায় মামা কৃষ্ণাকে অনেক অপমান করে আর কথা শুনিয়ে চলে যায়। কৃষ্ণা ক্যাব ড্রাইভারি করে বাড়ি ফিরছিল, তখন সে দেখে সিএনজি এর ভিতরে একটি মেয়েকে 2টা ছেলে নষ্ট করার চেষ্টা করছে। তখন কৃষ্ণা তাদেরকে মেরে মেয়েকে নিয়ে আসে। মার খেয়ে বখাটেগুলো গ্যাং নিয়ে কৃষ্ণার পিছু লাগে। তারা কৃষ্ণাকে রাস্তায় আটকিয়ে ফেলে। কৃষ্ণা গাড়ি থেকে বাইরে এসে বখাটেদের সাথে মারামারি শুরু করে, কিন্তু সংখ্যায় বেশি হয় কৃষ্ণা তাদের সাথে পেরে ওঠে না। বখাটে যখন কৃষ্ণাকে মারতে যাবে তখন সেখানে কিছু লোক চিল্লিয়ে ওঠে। তখন বখাটেরা তাকে না মেরে চলে যায়। কৃষ্ণা সেই মেয়েকে বাড়ি পৌঁছে দিতে আসে। এখানে এসে দেখে এই মেয়েটি সেই কলেজ সিনিয়র বিশাল ভাইয়ের বউ। বিশাল ভাই তাকে বাড়িতে নিয়ে আসে আর কৃষ্ণার এই অবস্থার কারণ জানতে চায়। কৃষ্ণা তাকে সবকিছু খুলে বলে। বিশাল ভাই একজন ইউটিউবার। বিশাল কৃষ্ণাকে সামনের সপ্তাহে একটি পার্টিতে আসতে বলে। কথা মতো কৃষ্ণা পার্টিতে আসে। তখন কৃষ্ণাকে নিয়ে বিশাল তার বন্ধুদেরকে বলে, কৃষ্ণা একটি অ্যাপ বানিয়েছে, কিন্তু টাকার অভাবে সেই অ্যাপটি সম্পূর্ণভাবে রিলিজ করতে পারছে না। তোমরা যদি এই অ্যাপটিতে ইনভেস্ট করো তাহলে তোমাদের তার কোম্পানির শেয়ার হোল্ডার বানানো হবে। কেউ ইচ্ছুক থাকলে সামনের সপ্তাহে তার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। 7 দিন পরে বিশাল কৃষ্ণাকে কল দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে বলে। বিশালের কথায় তার বন্ধুরা ইনভেস্ট করে। টাকা পেয়ে কৃষ্ণা অ্যাপ তৈরি করে লঞ্চ করে। লঞ্চ করার কিছুদিনের ভিতরেই তার অ্যাপ ভাইরাল হয়ে যায়। সকল মানুষ তার অ্যাপ ইউজ করতে শুরু করে। আর এইভাবেই কৃষ্ণার কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে যায়। বিজনেসে সফল হওয়ায় কৃষ্ণা দৌড়ে তার বাবার সমাধিতে আসে। এইভাবেই দিন কেটে যায়। আজ কৃষ্ণার 31তম জন্মদিন। বিশাল এসে বলে, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। কৃষ্ণা বাইরে এসে দেখে নিখিল তার সাথে দেখা করতে এসেছে। কৃষ্ণা নিখিলকে মাফ করে দিয়ে বুকে টেনে নেয়। কৃষ্ণার এই সফলতা দেখে প্রিয়ার ভিতরে জ্বলে। কাহিনী এবার বর্তমানে আসে। ছেলেটি বলে, তাহলে আপনি সেই কৃষ্ণা? তখন কৃষ্ণাকে স্টেজে ডাকতে আসে। কৃষ্ণা স্টেজে যাওয়ার জন্য আসতে থাকে। তখন সেই ছেলেটি কৃষ্ণার কাছে আসে, বলে, আপনার কপাল ভালো ছিল তাই আপনি এইগুলো করতে পেরেছেন। তখন কৃষ্ণা তার কাছে একটি ফাইল দেয়, বলে বক্তব্য শেষ হওয়ার পরে এটা খুলবে। কৃষ্ণা স্টেজে আসে, মাইক নিয়ে বলে, তোমাদের আজ একটি সত্যি কথা বলি, দুনিয়াতে সবাই এভারেজ হয়ে জন্ম নেয়, কেউই এক্সট্রা অর্ডিনারি হয়ে জন্ম নেয় না। এভারেজ মানুষ যখন ব্যর্থ হয় আর সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সে যখন নতুন কিছু তৈরি করার চেষ্টা করে, তখনই সেই ব্যক্তি এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়।
তাই আমাদের জীবনে হার মানা যাবে না, সব পরিস্থিতিতেই লড়ে যেতে হবে। কৃষ্ণা তখন ছেলেটিকে সেই ফাইল খুলতে বলে। এখানে কৃষ্ণা তার 35 কোটি টাকার কোম্পানির শেয়ার তার সকল কর্মীদের ভিতরে সমপরিমাণে ভাগ করে দেয় আর বলে মানুষকে তার টাকার জন্য নয়, তার ক্যারেক্টারের জন্য মনে রাখা উচিত। এটা বলে কৃষ্ণা স্টেজ ত্যাগ করে আর এখানেই এই গল্পের সমাপ্তি হয়।